এই হচ্ছে সেই চেকের একটা কপি, যে চেকের মাধ্যমে তিনি টাকা জমা দিয়েছিলেন। এই যে এইটা কিসের চেক, যদি আমাদেরকে একটু বলেন। কিসের আমি বলি, এই যে দেখেন গ্রামীণ টেলিকম এমপ্লয়ি ইউনিয়নের জন্য, মানে এখানে নথিগুলো নানান ধরনের ব্যাপার আছে। সেটা হচ্ছে যে যেই সমঝোতা চুক্তির কাছে, সেটা তারা প্রথমে এইটা বোঝায় ওদেরকে শান্ত করবার জন্য যে তোমরা আমাদের কাছে যেই টাকা পাও 437 প্লাস 319 প্লাস, অর্থাৎ প্রায় 800 কোটি টাকার মতো, 379 কোটি আর একটা জায়গাতে 419, দুটো মিলে প্রায় আপনার 800 কোটি প্লাস হয়। আর এখানে একটা 10 কোটি টাকার চেক আমরা দেখতে পাচ্ছি। এখানে 10 কোটি টাকার চেক আছে, অনেকগুলো চেক আছে। তো যেই জিনিসটা হয়েছে, আপনার টাকা জমা দেওয়ার পরে এই যে চেকগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আবার তাদের যে আন্দোলন যারা অগ্রভাগে ছিল, অর্থাৎ শ্রমিক লিডার যারা আছে, কেমন, এই শ্রমিক লিডারদেরকে একটা লামসাম টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়, যাতে এই বিষয়টা নিয়ে আর কেউ মামলা মোকদ্দমা না করে আর এটা নিয়ে কেউ কথা না বলে। মানে এই লিডারদের উপরে দায়িত্ব দিয়েছে বাকি শ্রমিকদের যাতে মুখটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ আরো যারা শ্রমিকরা আছে তারা কিন্তু কোনো টাকা পেল না। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এখন এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে শ্রমিকরা তখন বিক্ষুব্ধ হয়ে যায়, আদালতে মামলা হয়। আদালতে মামলা হওয়ার পর আপনার ইউনুসের যে লয়ার আছে তারা বলবার চেষ্টা করে যে এই মামলাটাকে খারিজ করে দিতে হবে, এই মামলাটা আসলে চলবে না, কারণ তারা তাদের পাওনা এইভাবে মিটিয়ে দিয়েছে। আদালত তখন বলল যে তোমরা তো কোনো শ্রমিকদেরই টাকা দেওয়া নাই, উল্টা আরো যেই পার্টিকুলার কিছু মানুষকে টাকা দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়, এবং সেখানে বেরিয়ে আসে যে শ্রমিক ইউনিয়নের নেতাদেরকে কেনার মাধ্যমে তারা এই পুরো আন্দোলনটা, অর্থাৎ বাকি শ্রমিকদের যে প্রাপ্য টাকাটা, সেইটা সে আসলে মেরে দিতে চেয়েছিল বা আত্মসাৎ করতে চেয়েছিল গ্রামীণ টেলিকম। কেমন? তো আপনারা নিশ্চয়ই এটা জেনে থাকবেন যে সে কোয়াশমেন্টের জন্য যখন কোর্টে যায়, কোর্ট এটা বলে যে না, মামলা চলবে। এবং পরবর্তী সময় আমি একটা রায় আপনাদেরকে পাঠিয়েছি, প্রায় 86 পাতার একটা রায়, যেটা আপনার গত বছরই খুব সম্ভবত 2024 সালে যে মামলার রায়টা হয়েছিল, আপনারা এই যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, সেখানে রায় দেয় যে শ্রমিকদের সাথে এই ধরনের দুর্নীতি, শ্রমিকদের টাকা মেরে দেওয়া, শ্রমিকদের প্রাপ্য লভ্যাংশ না দেওয়ার ফলে ডক্টর ইউনুস এবং তার যারা আরো ডিরেক্টর আছে তাদের প্রায় বিভিন্ন মেয়াদে, বিশেষ করে ডক্টর ইউনুসের 6 মাসের জেল হয়। যদিও সে পরবর্তী সময়ে উচ্চ আদালতে আপিল করবে এই মর্মে সে জামিন পায়। কিন্তু আপনি একটা জিনিস, 3টা অফেন্সের তার বিরুদ্ধে অভিযোগটা যে 3টা অফেন্সে ছিল, সেইটা মনে হয় একটু আমাদের বলা প্রয়োজন। একদম আমরা এখানে দেখতে পাচ্ছি 4-7 117 234 কি অভিযোগগুলো ছিল এখানে, সেটা যদি আমাদেরকে একটু বলেন। সেটা হচ্ছে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের, আপনি জানেন যে কোনো অর্গানাইজেশনেই কারো যদি চাকরি হয় তার একটা প্রবেশনারি পিরিয়ড চলে, কেমন, সেটা কোনো জায়গাতে 3 মাস 6 মাস বা সরকারের স্ট্যান্ডার্ডে একটা নিয়ম আছে। কিন্তু মজার ব্যাপার হলো যে গ্রামীণ ব্যাংকে দেখা গেল যে বছরের পর বছর একটা মানুষ চাকরি করছে, কিন্তু তার চাকরিটা সেখানে স্থায়ী হচ্ছে না। কেন স্থায়ী হচ্ছে না? কারণ যারা স্থায়ী কর্মচারী তারাই এই 5% লভ্যাংশ পাবে, তাকে যাতে 5% লভ্যাংশ না দিতে হয়, তাই বছরের পর বছর চাকরিটা স্থায়ী করা হয়নি। চাকরি যেহেতু স্থায়ী করা হয়নি, ফলে একটা মানুষ যখন ছুটি নেয়, অর্থাৎ ধরা যাক আমি একটা লিভ নিলাম 2 উইকসের জন্য, আমার সেই লিভটা পেইড লিভ হবে, এটাই নিয়ম। তো এই পেইড লিভটা কখনো দিত না। তো এখানে লক্ষ্য করে দেখেন, এখানে এই দুটি, আর আরেকটি হচ্ছে তাদের যে 5% লভ্যাংশ পাওয়ার কথা, এই 5% লভ্যাংশ দেয়নি। এই 3টি মোটা দাগে ইউনুস যেহেতু গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই পুরো ঘটনা কিন্তু ঘটেছে ইউনুসের জ্ঞাতসারেই, অর্থাৎ তিনি এই পুরো ব্যাপারটা জানতেন। কিন্তু তিনি যখনই আদালতে যেতেন এই মামলার কাজে, তখন তিনি অভিযোগ করতেন যে লিফট নষ্ট, আমাকে সিঁড়ি দিয়ে উঠিয়েছে, তারপরে আমি একজন নিরীহ মানুষ, আমাকে কেন এখানে আনা হয়েছে, কোনো অপরাধ না করে শাস্তি পেলাম। ইউনুসের একটা ফিলোসফি, খুব অদ্ভুত একটা ফিলোসফি আমি লক্ষ্য করলাম, সে যখনই কোনো একটা বিপদে পড়ে তখনই লক্ষ্য করে দেখবেন হাত পা ছুড়ে সে বিভিন্নভাবে বলার চেষ্টা করে, আমি কি এই টাকাটা পকেটে পুরেছি, এই টাকাটা কি আমার কাছে গেছে, এই টাকাটা তো আমি মানুষের জনকল্যাণে ব্যয় করেছি, আমি যদি 2 টাকা বাঁচাতে পারি। অর্থাৎ তার যুক্তি হচ্ছে তিনি যদি শ্রমিকদের টাকা মেরে দিয়ে
তারপরে ট্যাক্স ফাঁকি দিয়ে দুটো টাকা তিনি জমাতে পারেন, সেটা কোম্পানিরই লাভ। এটা হচ্ছে উনার যুক্তি। আচ্ছা, মানে মানে তিনি যুক্তিটা ট্যাক্সটা কতটুকু দিচ্ছেন না, অথচ কোম্পানির কাছে সেই টাকাটা রেখে দিয়ে তিনি দেখাচ্ছেন যে কোম্পানির প্রফিট করেছেন। মানে এটা হ্যাঁ, মানে একদম বলছে যে আমি তো কোম্পানির সুবিধার জন্যই করছি। হ্যাঁ, মানে কোম্পানির সুবিধার জন্য ট্যাক্স ফাঁকি দিচ্ছি। কোনো মানুষই, হ্যালো, হ্যাঁ বলুন। সরি, হ্যাঁ। পৃথিবীর কোনো মানুষই তাহলে আপনার ট্যাক্স দিবে না। তিনি বলবে যে ধরা যাক আমি আমার যে ইনকামটা আজকে হলো, ধরা যাক আমি ইনকাম করেছি 1,00,000 টাকা। হুম 1,00,000 টাকার মধ্যে আমার ট্যাক্স দেওয়ার কথা ধরা যাক 10%, 10,000 টাকা। আমি 10,000 টাকা ট্যাক্স দিলাম না। আমাকে যখন আদালতে হাজির করা হলো, আমি তখন বললাম যে এই যে 10,000 টাকা আমি দিলাম না, এই টাকাটা আমার ফ্যামিলির জন্য আমি ব্যয় করেছি। তো হুম ফ্যামিলি ভালো থাকলেই দেশ ভালো থাকবে। এই হুম, যুক্তিতে তো আমি কাউকেই ট্যাক্স দিব না। ঠিক। ব্যাপারটা ওইরকমই হয়ে গেল। তো হুম এই যে আপনারা যে নামটা দিয়েছেন, এখানে দুটো ফেজ, একটা হচ্ছে মডার্ন স্লেভারি। হুম খেয়াল করে দেখুন যে সে বলছে এই দখলদার বাহিনীর প্রধান হয়ে সে আপনার যেই কথাগুলো বলতে চাইছে যে সে দেশের উন্নতি করতে চায়, দেশের সংস্কার করতে চায়। অলরেডি সে প্রায় 7-8টা কমিশন গঠন করেছে। হুম সংবিধান সংস্কার কমিশন, হ্যাঁ তারপরে আপনার সংবাদপত্র কমিশন, মিডিয়া কমিশন, নানান হুম ভাবে। অথচ লক্ষ্য করে দেখুন হুম শ্রমিকদের পাওনা টাকাটা মেরে দেওয়ার জন্য এই যে তার একটা মহাযাত্রা, হুম এই যে তার এত প্রবল প্রচেষ্টা, এই যে প্রবল চেষ্টা, এইটার জন্য সে একটা বারের জন্য লজ্জিত অনুভব করছে না। এবং দেশের মানুষ আসলে কিন্তু এত ডিটেলসে জানেও না। একদম। বাংলাদেশের এখানে মানুষ আমরা যারা, ডিটেলস গুলো একটু দেখাচ্ছি দাদা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কবে কোথায় তার এই যে এই মামলাগুলো, এই শ্রম আইনের যে মামলাগুলো হয়েছে আদালতে দায়েরকৃত মামলার টাইম লাইন, মানে এটা শুরু হয়েছে 9/9/2021 থেকে, এটা চলেছে 23/7/2023, 3/8/2023, 13/9/2023। আমি এই ডেটটাই দেখতে পাচ্ছি, মানে 2023 পর্যন্ত চলেছে। আমি একটু আপনার সঙ্গে এই টাইম ফ্রেমটা সম্পর্কে আলোচনা করতে চাই। মানে এটা 2021 থেকে 23-এর মধ্যে কেন? এগুলো তো তার আগে ঘটে গিয়েছে, এগুলো কি তার আগে ধরা যায়নি? এইটার যেটা ব্যাপার যেটা হলো আর কি, আমি আপনাকে যেটা বলেছি সেটা হলো গ্রামীণ ব্যাংকে যখন ইউনুসের চলে যেতে হয় গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে, হুম এই পুরো প্রতিষ্ঠান কিন্তু তার একটা, মানে ইউনুস কিন্তু এত ধূর্ত, তার বয়স 84 হতে পারে বা 85 হতে পারে, হ্যাঁ কিন্তু এই লোকটি, আমি আপনাকে কিভাবে বলি, খুব ধূর্ত কিছু ব্যবসায়ী থাকে না, হ্যাঁ প্রচন্ড ধূর্ত, যাদের সাথে আপনি পেরে উঠতে পারেন না। হ্যাঁ এই লোকটা চলে গেছে ঠিকই, কিন্তু তার যে একটা সিন্ডিকেট, হুম তার যে সেইখানে একটা নিজস্ব লোকবল, সেটা বরাবরই থেকে গেছে।